দেশে ৬ মাসে খুন ১,৯৩০ জন, বেড়েছে নারী ও শিশু নির্যাতন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করতে ষড়যন্ত্র, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের। মব সন্ত্রাসের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ। নিবন্ধন প্রত্যাশী নতুন ১৪৪টি দলের আবেদনে ত্রুটি বিচ্যুতি। ১৫ দিনের মধ্যে সংশোধনের সব দলকে চিঠি দেবে কমিশন। একদিনে এনবিআরের ১৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, আন্দোলনকালে প্রকাশ্যে বদলির আদেশ ছেড়ার অভিযোগ। ছয় মাস ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে ৫৫ লাখ পরিবার, জানালেন উপদেষ্টা। ৪ লাখ টন আমদানির সিদ্ধান্ত। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিএনপিকে বিতর্কিত করতে সোহাগ হত্যার ভিডিও ভাইরাল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিকেলে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে তিনি এ কথা বলেন। দলের নেতারা আরও বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালাচ্ছে কিছু রাজনৈতিক দল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে স্লোগান। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার বরদাস্ত করা হবে না। যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। এনসিপি এবং জামাত ইসলামী এবং আপনাদের চরমোনাই, এই তিনজন মিলে তারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিক্ষোভ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত দুষ্কৃতিকারী ভারতের এজেন্ট যারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যতক্ষণ পর্যন্ত নিবৃত না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে পাহারাদার হিসেবে থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল করা ছিল উদ্দেশ্য প্রণোদিত। আর কোনো অপপ্রচার চালালে রাজনৈতিকভাবে জবাব দেয়া হবে। একটি ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করলো না। এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এদিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শান্তিনগর মগবাজার হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সারা দেশেই কর্মসূচি পালন করে দলের নেতাকর্মীরা। সমালোচনার নামে শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। বিকেলে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে বিক্ষোভ সমাবেশে আয়োজন করে মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় নেতারা বলেন, ঢাকাসহ নানা জায়গায় প্রকাশ্যে হত্যাসহ বিশৃঙ্খলা চলছে, যা স্বাভাবিক ঘটনা নয়। আজকে যে দেশে মব কালচারের সৃষ্টি করছেন তা হচ্ছে ফ্যাসিস্ট পলাতক হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা। জুলাই আগস্টের গণছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদ দেশ ছেড়ে পালিয়েছেন। দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ নেতাদের। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে ১৬ শহর বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হয়। বরিশালে বিক্ষোভ মিছিল শেষে নেতারা অভিযোগ করেন, একটি কুচক্করি মহল বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে। চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমাদের গায়ের উপরে পড়ে কেউ যদি কটূক্তিমূলক কথা বলে সেটার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ।
লক্ষ্মীপুরে উত্তর তেমোহনী থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়। পিরোজপুরে বিক্ষোভ মিছিল শেষে হয় প্রতিবাদ সমাবেশ। নির্বাচিত সরকার সংস্কার করবে। আপনারা যদি জাতীয়তাবাদী দলের সাথে ঘষাঘষি করেন, মনে রাখবেন প্রতিটি মাদার গাছ আপনাদের ছাল তুলে দেবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাটোর, মানিকগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় একই ধরনের কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনগণের চাওয়া বুঝে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দুপুরে কুড়িগ্রামে 10 শহীদ পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে যাচ্ছি, কারণ এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচার করবে না এই বিশ্বাস থেকে। কিন্তু তরুণ উপদেষ্টাদের সঙ্গে একটি নতুন রাজনৈতিক দলের যে সম্পর্ক দেখা যাচ্ছে, তাতে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে মানুষের মনে প্রশ্ন জেগেছে। রিজভী আরো বলেন, জুলাই আন্দোলনকে সংগঠিত করেন তারেক রহমান। তার আওয়াজ মানুষ শুনেছে, ঐক্যবদ্ধ হয়েছে। তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন। সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো। এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরে আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না, নির্বাচন পিছাতে হবে। কেন? আমরা তো গণতন্ত্রের লড়াই করছি। গণতন্ত্রের অন্যতম বড় উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা ধ্বংস করেছিল শেখ হাসিনা। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারে ভরসা করছে না এনসিপি। এজন্য তারুণ্য নির্ভর সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জুলাই পদযাত্রার 15তম দিন মঙ্গলবার বিকেলে ভোলায় এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। সামান্তা শারমিন আরো বলেন, মৌলিক সংস্কারের কাজ করছে না বর্তমান সরকার। এদিন দুপুরে বরিশাল থেকে ভোলা পৌঁছান এনসিপির নেতারা। পরে জেলা প্রেস ক্লাব চত্বরে পথসভায় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। জুলাই যোদ্ধারাও পাননি যথাযোগ্য মর্যাদা। এসব বাস্তবায়নে তরুণদের নিজেদের সরকার গঠনে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা। এ সময় পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। এই সরকার আমাদেরকে নতুন করে বানাইতে হবে, আমাদেরকে আমাদের সরকার বানাইতে হবে, আমাদেরকে জনগণের সরকার বানাইতে হবে। এরপর আমরা নতুন করে নতুন কাঠামো তৈরি করব। নিবন্ধন প্রত্যাশী 144টি দলের সবার আবেদনে ত্রুটি বিচ্যুতি পেয়েছে নির্বাচন কমিশন। ধাপে ধাপে সব দলকে চিঠি দেবে ইসি। মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে 62টি দলকে। এসব দলকে ত্রুটি সংশোধনের জন্য 15 দিন সময় দেওয়া হবে। এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ। এর আগে আবেদন পর্যালোচনা করে অগ্রগতি বুঝতে সোমবার বৈঠক করে এই সংক্রান্ত কমিটি। ইসির আবেদনের সাথে জমা দেয়া কাগজপত্রের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি, নাম পদবীর বানান সহ ছোটখাটো তথ্যের ঘাটতি থাকলে তা মিটিয়ে ফেলতে সময় দেওয়ার প্রস্তাব ওঠে বৈঠকে। আবেদনগুলো আইন ও বিধি অনুযায়ী যাচাই বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম নিতে 20 কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি সচিবালয়। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন এবং বাছাইয়ে প্রাথমিক শর্ত পূরণ না করতে পারলে নিবন্ধন আবেদন বাতিল হবে। পরের ধাপে যাচাই বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের প্রতিবেদন নেবে কমিশন। যুক্তরাষ্ট্র সহ নতুন আরো 5টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে নির্বাচন কমিশন। নতুন 5টি দেশ হলো ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা ও মালদ্বীপ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি বিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এসব তথ্য জানান। তিনি আরো বলেন, বর্তমানে 9টি দেশে ভোটার কার্যক্রম চলছে, কিন্তু জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে। এ মাসের মধ্যেই হয়ে যাবে বলে জানান তিনি। এছাড়াও এই 9টি দেশ থেকে 48,080 জন ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভোটার হয়েছেন 17,367 জন। 29,646 জনের বায়োমেট্রিক নেওয়া হয় আর 17,367 জনকে ভোটার করে নেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের আমরা দেশগুলোকে প্রাধান্য দিয়েছিলাম, যেহেতু ওখানে আমাদের সবচেয়ে বেশি লোকজন বসবাস করেন। তো ওমান হচ্ছে এরকম একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। আমরা ওমানেরটা পেয়েছি। আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা, ওটাও আমরা পেয়েছি, এবং জর্ডানের পেয়েছি। জর্ডানেও প্রচুর বাংলাদেশি বসবাস করে। এর বাইরে আমরা আপনার হচ্ছে আমেরিকায় পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধানের কয়েকটি মৌলিক ধারা পরিবর্তনে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে একমত হলেও ক্ষমতা নিয়ে ঐকমত্য হয়নি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব তথ্য দেওয়া হয়। ফেব্রুয়ারিতে গঠিত ঐকমত্য কমিশনের মেয়াদ এ মাসেই শেষ, কিন্তু এখনও অনেক মৌলিক বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো। মঙ্গলবারের আলোচনায় ছিল তত্ত্বাবধায়ক সরকার সহ বেশ কয়েকটি ইস্যু। বৈঠক শেষে রাজনীতিবিদরা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনে একমত হয়েছে দলগুলো, তবে গঠন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া সংসদের উচ্চকক্ষ সদস্যদের ক্ষমতা নিয়েও দ্বিমত রয়েছে দলগুলোর। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার এন্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। এই যে ৬টার নাম বললাম, এই ৬টার ভিতরে ৫টা দলেই পিআরের পক্ষে। সুতরাং পার্সেন্টেজ অফ পপুলার সাপোর্ট এটা আপনারা যোগ্য করে নিলেই আমরা এটা পাবো। সংবিধানের বেশ কয়েকটি ধারা পরিবর্তনেও একমত হয়েছে দলগুলো, আর কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের ওপর। যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জোটগুলো এ বিষয়ে কোনো ঐকমত্যে আসতে পারছেন না, সেহেতু একাধিক দিন ধরে উচ্চকক্ষ বিষয়ক আলোচনার পরে আজকে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার কমিশনের উপর অর্পণ করা হয়েছে। রোববার আবার বৈঠক হবে, সেদিন আলোচনা হবে নারী এমপি নির্বাচন প্রক্রিয়া নিয়ে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। ভেসে উঠছে ক্ষত চিহ্ন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৬টি গ্রামীণ সড়ক। ঋণ নিয়ে ৩ লাখ টাকা দিয়ে বাড়ি করেছিলেন ফেনীর পরশুরামের চিথুলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুণ্ডা গ্রামের ধোপাবাড়ির বিমল দাস। বন্যার পানির তীব্র স্রোতে তার ঘরটি মিশে গেছে মাটির সঙ্গে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। তিলে তিলে একটু কিছু করছিলাম, এটাও বর্তমানে বন্যা নিয়ে গেছে। এখন আসলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। শুধু বসতবাড়ি নয়, বন্যার পানিতে ভেসে গেছে একই গ্রামের আলমনসুরের ব্যবসা প্রতিষ্ঠান। পুঁজি হারিয়ে নিঃস্ব এই ব্যবসায়ী। ছিল, টাকা ছিল, মরক ছিল, অনেক কিছু ছিল, একসাথে মনে ভাঙিয়ে আমাকে নিয়ে নিতে দোকান এখন একবারে শূন্য। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই এবারের বন্যায় আবারও সর্বস্ব হারিয়েছেন পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক পরিবার। শেষ সম্বল হারিয়ে ঘুরছেন অন্যের দ্বারে দ্বারে। কোনোরকম জামটা বাঁচাইছি, পথে 2 বার পানিতে অ্যাটাক হয়েছি, কোনোরকম গাছটা দড়ি আমরা বাঁচছিলাম। সব কিছু রাখে গেছে, 80টা দেখি এদের সব কিছু ভাঙা, সব কিছু নিয়ে গেছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকার বাসিন্দাদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। কাজ শুরু করে দিয়েছি। পরশুরামেও যে একটা জায়গায় কাজ শুরু করে দিয়েছি এবং এখন থেকে নিয়মিত কাজ চলবে। সকল দপ্তরকে সাথে নিয়ে আমাদের এবারের বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। আমাদের যে সকল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিব। গত 9 বছরে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 194টি স্থান ভেঙেছে। বাঁধ মেরামতে প্রতি বছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও নতুন করে ভাঙছে বাঁধের বিভিন্ন স্থান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র নিম্ন আয়ের পরিবার ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবে। ৬ মাস এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ঘাটতি মেটাতে ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকার দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে কাজ করছে। আগামী মাস থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী চাল দেওয়া হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, এই ৪ মাস। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার বিতরণ করা হবে ফেব্রুয়ারি ও মার্চে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বন্যার প্রভাব মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা প্রত্যেকটা পরিবার ৩০ কেজি করে, গতবার ৫০ লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার ৫৫ লাখ করে দিয়েছেন। এই ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে ১১১ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তারও অনুমোদন দেওয়া হয়। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত গত বছরের ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয়। আগামী ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। কার্যক্রম সমাপ্ত করতে যে ধরনের নির্মাণ বা সংস্কার কাজ করতে হবে সেই কাজ হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে। ব্যয় হবে প্রায় ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। ৫ আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন, স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা ৫ আগস্টের মধ্যে সম্পূর্ণ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে কিছু অসঙ্গতি ছিল জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচালিত করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৫৫৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৯০৬ টাকা ব্যয়ে কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত অর্থ বছরে প্রায় ২০৫ কোটি টাকা মূল্যের ১৭০ কেজি স্বর্ণ আর ২৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। দুপুরে রাজধানীর উত্তরায় কাস্টমস হাউসে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। বলেন, স্বর্ণ পাচারের জন্য নতুন রুট হিসেবে মদিনা এবং জেদ্দাকে টার্গেট করেছে পাচারকারীরা। সম্প্রতি এই ঘটনায় একজন হাজিকে করা হয়েছে গ্রেফতার। সম্প্রতি মালয়েশিয়া থেকে ঘাস কাটার যন্ত্র আনেন এক প্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে সন্দেহ হয় কাস্টমস প্রিভেন্টিভ টিমের। এরপর ওই প্রবাসীর সামনেই ভাঙা হয় মেশিনটিকে। পাওয়া যায় ১.৫ কেজি স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। কাপড়ে আটা দিয়ে লাগিয়ে আমিরাত থেকে স্বর্ণের গুঁড়া আনেন আরেক যাত্রী। পরে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিদিন ১০০ গ্রাম করে প্রায় ৪০ কেজি স্বর্ণ বৈধভাবে ঢোকে বাংলাদেশে, যা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে কাস্টমস। এর বাইরে নানা কৌশলে স্বর্ণের তসবি সহ অবৈধভাবে দেশে আনা হচ্ছে নানান ধরনের পণ্য। এটা হলো তারা ড্রেসের মধ্যে করে নিয়ে আসে, এই জামার মধ্যে। হ্যাঁ, প্রথম এটাকে লিকুইড করে, ধরেন এটা তো এক পল্লা বলি যদি আমরা, 1 লেয়ার, কিন্তু এইটাকে যদি আপনি 2 লেয়ার করেন, ওরা এটাকে গালেয়া 1 লেয়ারের মধ্যে দেয়, আরেকটা লেয়ার উপরে রাখে, তো ভিতরে গোলটা আর দেখা যায় না। এরপর এটা দিয়ে জামা বানায়। হ্যাঁ, বডি স্ক্যান, সব প্যাসেঞ্জার তার বডি স্ক্যান করা হয় না।
সমস্যা সংকটে পাচারকারীদের চিহ্নিত করে তাদের ছবি দুবাই ও মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেয় সংকট কমছে কিছুটা। 234 কোটি টাকার ট্যাক্স মানে পণ্য আটক করেছি, যেটা হ্যাঁ 1 বছরে গত জুলাই থেকে এই জুন পর্যন্ত আস্তে আস্তে কমে আসছে। যেমন আমরা গত নভেম্বরে আটক করেছিলাম 35 কোটি, সেটা আস্তে আস্তে কমতে কমতে গত জুনে আসছে হলো 1 কোটি। এছাড়া অল্প সময়ের মধ্যে বারবার ভ্রমণকারীদের রাখা হয়েছে নজরদারিতে, বসানো হচ্ছে এআই বেসড ক্যামেরা ও স্ক্যানার। পাচারের সঙ্গে জড়িত অভিযোগে 3 কাস্টমস কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের 440 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় স্ত্রী সহ তার বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে সংস্থাটি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদকের মহাপরিচালক। অর্থ পাচারের অভিযোগে মামলা করলেও শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে এবার অবৈধ সম্পদের মামলা করল দুদক। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তলব করা হয়েছে বিভিন্ন নথিপত্র। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 4, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক 6,67,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাতওয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চাইলে ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।